জলসা। খোলা হাওয়া, উদ্যোগপতি মহিলা, দিদি নাম্বার 1, হুগলি, হরিপাল, সুস্মিতা দাস। নমস্কার। সব গুলিয়ে দিলাম তো, গুলিয়ে যাবার মতোই। আমিও এখানে এসে বসে শুনে একটু গুলিয়ে গিয়েছি। আসছি তাহলে এক এক করে। তবে তার আগে সুস্মিতাদির কাছ থেকে আমরা কবিতা শুনে নিই। বাচিক শিল্পী, কবি, এই দুটো তো বলিনি সাথে সাথে। সেই কবি বাচিক শিল্পীর একটি কবিতা শুনে নিই, তারপর যে প্রথমে আমি গুলিয়ে দিয়েছি সেটা আমি সরলীকরণ করব। ঠিক ধরেছেন। নমস্কার। আপনারা দেখছেন শামসুল মল্লিক পরিচালিত, চ্যানেল ভিশন নিবেদিত আমার আপনার প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর আজ সকালের জলসায় আমাদের আমন্ত্রিত অতিথি হলেন কবি তথা বাচিক শিল্পী সুস্মিতা দাস। নমস্কার, আমি সুস্মিতা দাস, হরিপাল, হুগলি থেকে এসেছি। দিদি, প্রথমেই আপনার কবিতা শুনবো, তারপর বন্ধুদের যেটা গুলিয়ে দিয়েছি, ভাবনায় ফেলে দিয়েছি, সেগুলো ব্যাখ্যা হবে। আচ্ছা, প্রথমে আমি কবিতা শুরু করব অবশ্যই আমার ছেলের কবিতা একটা দিয়ে। আচ্ছা, ছেলেও লেখালেখি করে? হ্যাঁ, ছেলেও লেখালেখি, মানে লিখেছে খুবই কম, কিন্তু সবে ওর 5 বছর ক্রস করেছে। তো ওর ওই বদমাইশি ছলে যেগুলো বলে থাকে আমি সেগুলোকে খাতায় বন্দি করি। হ্যাঁ, সেই রকমই একটা ছোট্ট কবিতা দিয়ে আজকে সকালে জলসাটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, ছেলের প্রতি আদর, ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ সব ঝরে পড়ুক কবিতার মধ্য দিয়ে। হ্যাঁ। জোনাকি, ও জোনাকি, তুমি কোথা থেকে পেলে এত আলো? তোমায় দেখতে বেশ ভালো। তুমি কোথা থেকে উঠতে শিখেছো? তোমার মা শিখিয়েছে বুঝি? আজ অনেক দিন পরে আজ এসেছো আমার ঘরে। আর যেও না প্লিজ। আজ চাঁদের আলো তোমার কাছে বেশ কালো। বাহ, খুব সুন্দর। ছেলের নাম কি? সৌমিক দাস। সৌমিক, তোমার কবিতা ভারী মিষ্টি, খুব ভালো হয়েছে। তুমি লেখো, লেখা ছেড়ো না, যত বড় হবে তত পরিণত হবে। ঠিক আছে, এবারে একটু গুলিয়ে দেওয়ার গল্পটা বলি। হ্যাঁ, স্কুলের নাম? তোমার একটি স্কুল আছে? হ্যাঁ, আমার সবে গড়ে ওঠা একটা স্কুল হয়েছে, তো স্কুলের নাম হচ্ছে খোলা হাওয়া। খোলা হাওয়া বলেছিলাম আমি। সেই খোলা হাওয়ার জটটা ছাড়িয়ে দিয়েছি। আমাদের আজকের আমন্ত্রিত যে কবি তথা বাচিক শিল্পী, তিনি দিদি নাম্বার 1 খেলেছেন। সে তো অনেকেই খেলে, কিন্তু সেইখানে দিদি নাম্বার 1 খেলে প্রশংসা পেয়েছেন। দিদি, একটু কবিতা শুনি, তারপর বাকিগুলো ঠিক করব। অবশ্যই। এবার শুরু করব একটা রবি ঠাকুরের, যদিও আজকে রবিবার না, তবুও রবি ঠাকুরের রবিবার দিয়ে শুরু করছি। সোম মঙ্গল বুধেরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে? ধীরে ধীরে পৌঁছায় সে সকল বাড়ির পরে। আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল থাক বাড়ি জন্যেই, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যেন এমন বিষম তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন 8 ঘন্টা পরে। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের যেন মুখগুলো সব হাড়ি, ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শনি রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলা যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সুন্দর, বহুশ্রুত কবিতা হলেও এরম কবিতা না যখনই শুনবো, যতবারই শুনবো নতুন বলে বোধ হবে, আর এক এক সময় এক এক রকমের অনুভূতি অন্তরে দেখা দেবে। রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর। রবি ঠাকুর প্রাণের ঠাকুর, এবং সর্ব জায়গায় সর্বসময় তিনি আমাদের মাথার উপর আছেন। তার সেই আশীর্বাদের হাত নিয়েই আমরা এগিয়ে চলেছি। এরপরে বলেছিলাম উদ্যোগপতি মহিলা, উল্লেখ করেছিলাম। এ ব্যাপারে যাব আমার অতিথির কাছে, একটু শুনবো। আমার 2021 সালে এই মানে সাহিত্য জীবনে পদার্পণ। ঠিক আছে, তো সবটাই আমার হাজবেন্ড, মানে উনি আমাকে কলম ধরাটা শিখিয়েছিলেন, যে তুমি কলম ধরো, লিখতে পারবে।
ঠিক আছে। তার আগে আমি সিএ করেছি, ঠিক আছে। তো তারপর আমি একটা গোঘাট পাওয়ার হাউসে ওখানে আর্টিকেলশিপ করতাম, তারপরে ইসিআইএলে ওখানে জব করেছি 1 বছর। আচ্ছা। তো তারপর আফটার ম্যারেজ সেই জবটা ছেড়ে দিয়েছিলাম। তো আমার বিবাহের পর হঠাৎ করেই 1 বছর যেতে না যেতে, আর 1 বছর না, ওই মোটামুটি 2 বছরের মাথায় আমার হাজবেন্ডের শরীর খারাপ হয়, ওনার 2টো কিডনি ড্যামেজ হয়ে যায়। ও বাবা। আর খুব তাড়াতাড়ি আমরা ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল? অনেক ঝড় ঝাপটা বেরিয়ে আমরা ট্রান্সপ্ল্যান্ট করতে পেরেছিলাম, কিন্তু তারপরই হঠাৎ করে উনি আমাদেরকে, তো উনি যেটা বলে গেছিলেন যে তুমি লেখো, লিখতে পারবে, তো সেই থেকে লেখা শুরু। সেই আমার প্রথম একটা বই রিলিজ হয়েছিল 2021-এ, হারানো প্রেমের সন্ধানে। আচ্ছা। যে গল্প দিয়ে শুরু। বইও তোমার কিছু এনেছো, সেগুলো দেখবো। আর বোধহয় হারানো প্রেমের সন্ধানেটা আনোনি? ওটা একটা কপিও নেই, একটা কপি বাড়িতে বেঁচে ছিল, যেটা ডেস্কে আমি মানে রেখেছিলাম, কিন্তু সেটাও একজন এসে বলল দিদি ওটা দিতেই হবে একটু। আমার গল্প দিয়ে শুরু, কিন্তু তারপর পরপর আমার কবিতাতে পদার্পণ, ধীরে ধীরে কবিতা লেখাই চলছে। আর তারপর ওই ওনার যে ব্যবসাটা ছিল, যে ব্যবসাটা বিল্ডার্সের দোকান, সেই বিল্ডার্সের দোকানটা বর্তমানে আমি সামলাচ্ছি, আমি শ্বশুরমশাই দুজনে মিলে। আমার শ্বশুরমশাই স্টেট ব্যাংকে চাকরি করতে, তো হ্যাঁ রিটায়ার করেছেন, উনি আমায় সহযোগিতায় করেন, দুজনে একসঙ্গে মিলেই এইভাবে চলছে জীবন। আর তারপরে এই 4টে বই, বইগুলো একটু বন্ধুদের দেখাই, তারপরে আবার কথায় আসবো। মেঘ বৃষ্টির শুভ দৃষ্টি, কি অপূর্ব নাম, এবং পেছনে কবি সম্পর্কে লেখা রয়েছে আর কি। তোমায় যা বলা হয়নি, আজ তো সবই শুনবো, যা বলা হয়নি তা তো আজ দিদি বলবেন, তাই তো? একটা দিন হোক কবিতার, তবে আমাদের সুস্মিতাদির কাছে প্রতিদিনই কবিতার। ইষ্টি কুটুম্বিনী, নামগুলোও খুব সুন্দর। থ্যাংক ইউ। নামগুলোও খুব সুন্দর দেওয়া হয়েছে, খুব রোমান্টিক নাম। আর এই যে একটা দিন হোক কবিতার, আপনার কাছে নিশ্চয়ই এভরিডেই কবিতার। একদমই, একদম। কবিতা ছাড়া তো জীবন হয় না। কবিতা যাপন এবং জীবন যাপন একটি মানে বিন্দুতে এসে মিলেছে আপনার জীবনে, এবং সে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্যবসাটা যদি আমার দায়িত্ব হয়, তাহলে কবিতাটা হচ্ছে যে একদম অক্সিজেন। হ্যাঁ, কবিতা ছাড়া চলে যায় না। সারাদিনের কর্মব্যস্ততার পরেও যদি কবিতা লেখা বা বোনা না হয়, তাহলে মনে হয় জীবন মানে দিনটাই নষ্ট হয়ে গেল। এইরকম ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর এবং ভীষণ সত্য। আর একটি কথা বলি, এই যে কবিতা মাথায় আসে, ধরুন কিছু দেখেই তো আমাদের আসে মাথায়, তখন যদি সেইটা লিখে রাখা না যায়, পরবর্তীকালে রিকালেক্ট করতে গেলে ওটা কি মনে আসে? না, একদমই না। সঙ্গে সঙ্গেই যদি সেটাকে একটু নোট করে রাখা যায়, না হলে কিন্তু হয়। এটা আমার নিজের জীবনেও এরকম ঘটনা ঘটে বলে বললাম, জানতে চাইলাম যে আমি একাই বোকা কিনা। আমরা সবাই বোকা, আমি বোকা, সুস্মিতা দি বোকা না, মানে সেই মুহূর্তটাকে যদি একটু বন্দি করা যায়, তাহলে কিন্তু আর সেইটা থাকে না। কোথা থেকে কি ভেবেছিলাম। শুনি আরেকটা কবিতা শুনি। আচ্ছা, পরের যে কবিতাটা মনের দরবার, ঠিক আছে। কবিতাটা হলো, তারে গড়িবার তরে নৌকা ভাসাই, রাখিবার তরে ঘর, বাঁধিবার তরে নিজেরে সাজাই, বুঝিবার তরে মন, তবু কেন হয় এমন? আঙুলের ফাঁকে ব্যস্ততা ভিড় করে, নয়নের জলে স্মৃতিরা ভিজে যায়, জালের ফাঁদে জীবন, তবু কেন হয় এমন? তারে গড়িবার তরে নিচেরে ভাগি, আলপনায় অচলায় তো নাখি, আপনি বুঝি না অঙ্কের ভাষা, তাহারে বোঝাই জীবন, তবু কেন হয় এমন? সুন্দর প্রশ্ন। আপনাদের জন্য এই প্রশ্নটি, যে তবে কেন এমন হচ্ছে, তবে কেন হয় এমন। সত্যিই তো মানুষ উত্তর দেবে, দর্শক উত্তর দেবে, পাঠক উত্তর দেবে, এমন কেন হয়। আপনার ছেলের কথা শুনলাম, শ্বশুর মশাইয়ের কথা শুনলাম, সংসারে আর কে কে আছেন? শাশুড়ি মা, শাশুড়ি মা, শ্বশুর আর আমার ছেলে, এই 4 জনের সংসার আমাদের। বাহ। এবং হ্যাঁ, স্বামী থাকলে সুখী সংসার বলতাম, এখন ভগবান
কাকে কখন সময় নির্দিষ্ট করেছেন তো আমরা জানি না, যারা থাকেন তাদের তো সেভাবে চলতে হয়। আর আপনি সে কাজটা করছেন স্বামীর উপর শ্রদ্ধা রেখে, তার অনুপ্রেরণায় যে কাজ আপনি ধরেছেন সেটা আপনি চালিয়ে যাচ্ছেন, তার তৈরি করা ব্যবসা সেটা আপনি এগিয়ে নিয়ে চলেছেন, একেই তো বলে সম্মান, তাই তো? আর তার সাথে আমি একটু লেখালেখি করি, তো সেই লেখাগুলো ফেসবুকের একটা পেজ খুলেছিলাম সেই সময়। মানে না হলে তো এত উৎসাহ পাওয়া যায় না। ধরুন আমি লিখলাম একটা ডায়েরিতে, ডায়েরিটা বন্ধ করে দিলাম, ব্যাস। মানে হয়তো শোনালাম শাশুড়ি মাকে কিংবা ছেলেকে শোনালাম, কিন্তু যখনই আমি সেটা একটা সোশ্যাল মিডিয়ায় পেজেতে দিলাম, সুস্মিতার কবিতা ও গল্পের ডায়েরি বলে আছে, ৮৩,০০০ ফলোয়ার্স আছে সেখানে। আর একটা আমি তো আজকেই ফলো করব। কি করব, ফেসবুকে গিয়ে টাইপ করব হ্যাঁ সুস্মিতার কবিতা ও গল্পের ডায়েরি, পুরো বাংলাতে। আপনাদেরও একই কথা বলছি যে ফেসবুকে গিয়ে অ্যাড্রেস বারে লিখবেন সুস্মিতার গল্প ও ডায়েরি, তাই তো? সুস্মিতার কবিতা ও গল্পের ডায়েরি, কবিতা, সুস্মিতার কবিতা ও গল্পের ডায়েরি এক্ষুনি করুন, কেননা এই মুহূর্তে আমরা ব্রেক নেবো। এই টাইমটায় আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। চলুন যাই ছোট্ট একটা বিরতিতে, সুস্মিতাকে নিয়ে ফিরলাম বলে, সঙ্গে থাকুন। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এসেছি সুস্মিতাকে নিয়ে বিরতির পর। যখন ফিরেইছি নতুন উদ্যমে, কবিতাই শুনিনি। কবিতা, আচ্ছা, কবি শঙ্খ ঘোষের একটা খুব সুন্দর কবিতা, সেটা দিয়ে শুরু করছি। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মাঝে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খোসানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদুমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনই বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলেম রবীন্দ্রনাথকে। খুব সুন্দর। এবং আমি বলবো যে যেহেতু 5 বছরের সন্তান আছে আপনার, তারই তো এটা মনের কথা। সেই ছেলে যখন বলে এরকম, যেটা আমাদের ব্যস্ত জীবনে সবসময় সময় হয় না তাকে এন্টারটেইন করার, আমাদের কিন্তু কবি বলে দিয়েছেন যে এন্টারটেইন করো তাদের। সেটা কি করছেন তো? একদম একদম। আর আপনি নিজে কবি, যখন নিজে সাহিত্যিক, ছেলের যেহেতু এই আমি যে একটা পর্যায়কে বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ছেলেও যাতে এই সাংস্কৃতিক জগতের মধ্যে থাকে, ঠিক আছে, এটা সম্বন্ধে জানে। কারণ এখন অনেক ঘরেই হয়ে গেছে কি, যে এইটাও যে একটা জীবনের পাঠ। সে নাচে
অন্য বিভিন্ন জায়গায় তাদেরকে ইনভলভ করছে, কিন্তু এই যে কবিতা গান এগুলো একটা মানে সাংস্কৃতিক চর্চার মধ্যে পড়ে, এগুলোতে মন সব থেকে বেশি ভালো থাকে, তাই না? একদম। তো এবার আমি বাড়িতে সেই কারণে ওর জন্যই বাড়িতে বছরে 2 বার এক অনুষ্ঠান করি। বাহ। রবীন্দ্রনাথের জন্মদিবস, রবীন্দ্রনাথের মৃত্যু দিবস বাহ। পালন করা 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ হ্যাঁ, হ্যাঁ, পালিত হয়। হ্যাঁ। 25শে বৈশাখটা আমরা মানে পেলাম না, হয়ে গেছে। 22শে শ্রাবণ নেমন্তন্ন রইল তো? অবশ্যই অবশ্যই। আমি যাব বন্ধু, আপনারাও আসবেন। তার আগে কবিতা শুনি। আচ্ছা, ছেলের একটা বন্ধু, মানে আমারই বন্ধু, ছেলে এই দুরন্তপনা দেখে একটা কবিতা লিখেছেন, যে আচ্ছা। কবিতাটা ছেলের খুব পছন্দের। বাহ। বলেছে এই কবিতাটা যেন মা তুমি ওখানে গিয়ে বলো, ঠিক আছে? খুব তাই সুন্দর। সেই কবিতা তাহলে ছেলের বন্ধু। হ্যাঁ হ্যাঁ। তার নামটা একটু জানি। না, উনি কবি নাম প্রকাশে অনিচ্ছুক আর কি। আচ্ছা। ছদ্মনাম রাখবেন। কবি বন্ধু আর কি। কবি বন্ধু। হ্যাঁ। শুনবে না গো, শুনবে না, একটা কথাও শুনবে না, পড়বে না লিখবে না, একটা ছড়াও শিখবে না, কান্না কাটি পাটনা বাটি খুঁতখুতানি বাই, যা দেখে তার সব কটা তার চাই, খেতে দিলে করে সে গোটা ঘরময়, হাঁটতে গেলে আবার তার বড়ই কষ্ট হয়, এই ছেলেটা বড্ড পাজি, কোনো কাজেতেই নয় সে রাজি, আবার কোলে করে ভোলাতে গিয়ে হিমশিম খেয়ে যায় সকলে। বাহ, একদম ছোটদের কথা একেবারে খুব সুন্দর। বা সাধারণত দেখেছি যারা লেখালেখি করেন তারা কিন্তু বাচিক শিল্পী খুব একটা হন না। এবার আপনার মাঝে দুটোই দেখতে পাচ্ছি। আপনি কি বাচিক শিল্প শিক্ষা নিয়েছেন কোথা না থেকে? না না, মানে আমি প্রথমে যখন ফেসবুকে লিখতাম, অনেক বন্ধুরা মানে বাচিক শিল্পী আমার কবিতাগুলো পাঠ করতো, গল্পগুলো আচ্ছা। পাঠ করতো। এবার করতে করতে একজন হঠাৎ করে আমাকে মানে একটা ছোট্ট একটা কবিতা আমি একবার রেকর্ড করে দিয়েছিলাম, ঠিক আছে? আর যখন অনুষ্ঠানে যেতে হয়, ধরুন বাড়িতেই অনুষ্ঠান হচ্ছে, আমার নিজস্ব কবিতাও শোনানোর জন্য অনেকে রিকোয়েস্ট করে, তো তখন যখন বলতাম, সেই বলতে বলতে এবার সবাই উৎসাহ দিতে দিতে আজকে আবার নিজস্ব একটা স্কুল খোলা। সেই তো খুব ভালো, খুব। আর স্কুলের স্টুডেন্ট সংখ্যা কত? এই সবে খুলেছি, এখন ওই 7 জন 8 জন এইরকম, বেশি না। আচ্ছা, এই আর সবে খুলেছি। না, অল্প হোক, ধীরে ধীরেই তো এগোবে, এটা তো সত্যই। আর স্টুডেন্টদের মানে আগ্রহ কতখানি? হ্যাঁ, খুব, মানে বাচ্চারা ধরুন আমি সানডেতে রাখি ক্লাসটা, সানডেতে 5টা থেকে 6:30। এবার যেহেতু রবিবারে অনেকে থাকে, অনেক প্রোগ্রাম থাকে, অনেক আত্মীয় বাড়ি যাওয়ার থাকে, কিংবা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, তখন আবার মানে যারা এই রকম থাকে প্রোগ্রাম পড়ে যায়, তখন আমাকে জানায়, মানে শুধুমাত্র আমার ক্লাস করবে বলে আগের দিনও চলে আসে যে আমি ক্লাসটা করতে চাই। এটাও আমার খুব ভালো লেগেছে যে বাচ্চাদের উৎসাহ আছে, যে ম্যাডামের কাছে তারা সিরিয়াস। আর বাচ্চাদের শেখালে তারা শিখতে পারে, নিতে পারে। একদম নবীন মস্তিষ্ক তো। হ্যাঁ, আর সমবেত মানে এই সবে স্কুলটা খুলেও তাদেরকে একটা প্রোগ্রাম করেছি, রবীন্দ্র নজরুল সন্ধ্যায় তাদের সমবেত একটা কবিতা করিয়েছিলাম। তো সেই অর্থে তারা খুব খুশি যে এখানে স্টেজ পেয়েছে একটা। তো সেই হিসাবে তারা খুব খুশি যে আমরা এখানে কবিতা বললে আমরা স্টেজে গিয়ে বলবো, তারপরে টিফিনটা পাবো। বাচ্চা তো, তাদের তো এটাও একটা বেশি আকর্ষণের জায়গা রয়েছে। এইটা একটা আকর্ষণ। বাড়িতে মা তো খালি স্বাস্থ্যকর খাবার খাওয়াবে, কিন্তু ওখানে গেলে তো সেসব নেই, ইচ্ছে মতো কিছু হবে না। এটা ঠিক। তবে ওরা যখন স্টেজ করছে, ওদের আপনি টিভিতেও আনলে আমার মনে হয় ওদের উৎসাহটা আরো বাড়বে, যে আমরা রূপালী পর্দাতেও আমরা রয়েছি। আচ্ছা আচ্ছা, একটা কবিতা শুনি, আমাদের কথায় কথায় অনেকটা এগিয়ে গিয়েছি। আচ্ছা, আমার এই একটা দিন হোক কবিতার এই বইটা থেকেই একটা দিন হোক কবিতাটা আমি শোনাচ্ছি। একটা দিন হোক কবিতার, দুরন্ত সময় থেকে খানিকটা অবসর বার করে, কিংবা অফিসের ব্যস্ত হিসাবে চায়ের অবসরে একটু সময় হোক কবিতার। যে মানুষটি ব্যস্ততার বক্ররেখায় কপালে ভাঁজ পড়ছে, সেই মানুষটির জন্য একটা দিন হোক কবিতার। যে মেয়েটার বোবা কান্না কেউ শোনে না, কেউ রাখে না খবর, হৃদয় স্পন্দনের প্রতিটি অবহেলার নিপীড়নের একলা দেওয়ালের স্তব্ধ চোখের।
তার জন্য একটা দিন হোক কবিতার। যে মানুষটি সকাল থেকে সন্ধ্যা কাটিয়ে দেয় কখনো বাস স্টপে, কখনো রাস্তায়, পরিবারের জন্য, অন্য সংস্থানের জন্য, তার জন্য একটা কবিতা হোক। যে কবিতায় একটা মানুষ বলুক কবিতার। যে কবিতা সূর্যোদয় রঙিন আভা থেকে সূর্যাস্ত কাটিয়ে দেয় কেবল কবিতায়। যে মানুষটি সারা দিন কেটে যায় কেবল কবিতায়, তার জন্য একটা দিন হোক কবিতার। একটা মানুষ বলুক কবিতার। খুব সুন্দর। একটা মানুষ বলুক কবি তার। আমি বলছি কবি আমার। আমি যখন বললাম কবি আমার, তাহলে কবির কথাই শুনবো নাকি কবির কবিতা শুনবো? কবির কবিতাই শুনি। যেহেতু কবিতায় দিন যাপন, তাই আমি কবিতায় মুগ্ধতা পাই। আমি কবিতায় মুগ্ধতা পাই। কবিতা আমায় ভাসিয়ে নিয়ে যায় মরুভূমির শীতলতা। আমার কবিতা বৃষবৃক্ষে ফুল ফোটায়। কখনো কখনো কবিতারা গান হয়ে সুরে সুরে মন আঙিনায় ঘাস ফুলের সৌরভে আনন্দে মেটায়। আমার কবিতা বৃষবৃক্ষে ফুল ফোটায়। যখন বিভীষিকা হাতছানি দেয়, যখন অন্ধকারী এসে দাঁড়ায় মোর দুয়ারে, তখন চাঁদ মামা রবি কবির মধ্য দিয়ে আমায় ঘুম পাড়ায়। আমি কবিতায় মুগ্ধতা পাই। কাব্য আমার ধর্ষিতা নারীর পাশে দাঁড়ায়। বর্ণ আমার অস্ফুট থাকে মায়ের কোলে। ভাষা আমার গর্জে ওঠে প্রতিবাদের মিছিলে হাঁটে। আমি কবিতায় সংসার পাতি। আমি কবিতায় মুগ্ধতা পাই। আমি কবিতায় মুগ্ধতা পাই। বাহ! একটা দিন হোক কবিতার, কবির লেখা বই। আমি তো বলতেই পারি, আমি কেন আপনিও বলতেই পারেন, একটা সকাল হোক কবিতার। আর তাই তো হয়েছে। আজ সকালটা কবিতাময় হলো, কবিতায় আমরা ভরা থাকলাম। একটা ছোট্ট কবিতা শুনি কবির। ছাড়তে ইচ্ছে হয় না, সময় হয়ে এসেছে, আমিও জানি। তাই আপনার একটা ছোট কবিতা শুনি। শুনতে শুনতে আচ্ছা, আমরা রবি শেষের দিকে ঠাকুরকে যাব। দিয়েই শেষের পথে আগাই। বাহ, খুব ভালো হবে। রবীন্দ্র যাপন মানে আমি ছোটবেলা থেকে রবি ঠাকুরের বই পড়েই শুরু, মানে রবি ঠাকুরকে দেখেই আমরা ইন্সপিরেশন পেয়েছি। তো আমার মনে হয়েছে যদি হঠাৎ করে রবি ঠাকুরের সঙ্গে একদিন দেখা হয়, কিংবা রবি ঠাকুর আসে হঠাৎ করে আমার কাছে, তাহলে আমার মনে হয় তোমার সঙ্গে একবার দেখা হোক। এবার যখন দেখা হবে তখন দেখাটা যেন ভিক্টোরিয়ায় হয়। ভিক্টোরিয়ায় ওই ব্যস্ততম দিন থেকে একটু অবসর বার করে ভিক্টোরিয়ার শান্ত প্রকৃতিতে একটু বসবো। হঠাৎ করে ঘাস ফুলটা আমার চুলের ফাঁকে লাগিয়ে দিয়ে তুমি বলবে, মনেরে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বাঁচতে পারে না যে, কেউ বেঁকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। আমার মনে হয় এবার আমাদের দেখাটা যদি কলকাতা বইমেলায় হয়, অজস্র নতুন পুরাতন বইয়ের মাঝে একটা চায়ের কাপ হাতে নিয়ে তুমি আমায় বলবে, তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আমাদের দেখা হওয়ার পর আবারও আমাদের বিচ্ছেদ হবে, আবারও অনন্তকাল অপেক্ষায় রবে দুটি হৃদয়। তবুও যাবার পথে যদি খিরাইয়ের ওই অজস্র ফুলের মাঝে একবার দেখা হয়, একটা গাঁদার মালা আমার চুলের ফাঁকে লাগিয়ে দিয়ে বলবে, যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তাহার নাই, এ জ্যোতিষ সমুদ্র মাঝে যে শত দল পদ্ম রাজে, তারই সুধা পান করেছি, ধন্য আমি তাই। অসম্ভব ভালো, অসম্ভব ভালো। একটা সকাল হলো কবিতার। সুস্মিতা কবি আমার, সুস্মিতা কবি আপনাদের। আর সুস্মিতার জন্য রয়েছে কিছু উপহার সকালের জলসা শামসের মল্লিক তরফ থেকে। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রয়েছে ডিসকাউন্ট কুপন মৌসুমী দ্বীপে বেড়াতে যাওয়ার জন্য, যেখানে গিয়ে আরো কবিতা পাওয়া যাবে আর কি। রয়েছে একটি সার্টিফিকেট আমাদের কবির জন্য, আমার কবি, আপনার কবি, সকলের কবি সুস্মিতা। আর রয়েছে একটি স্মারক এই ক্ষণকে স্মরণ করবার জন্য। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন, কবিতায় থাকুন,
নমস্কার।